ষড়যন্ত্র আছে কি নাই সেটা উম, আহ, দেখার দায়িত্ব সরকারের, তার সরকারের গোয়েন্দা সংস্থাগুলোর, আইন আইন শৃঙ্খলা প্রয়োগ করা। রক্ষাকারী বাহিনীগুলোর। আমরা খালি চোখে যেটা দেখি যে এই ধরনের পতাকা লাগানো, বিশেষ করে বিতর্কিত সংগঠনগুলোর ইয়ে আনা, যে আল কায়দা বা তালেবান বা অতি সম্প্রতি বিতর্কিত করা হচ্ছে হামাসকে, যে এটা যদি উজ্জীবিত করার চেষ্টা হয়, এটাকে ধর্মীয় অনুভূতি হিসাবে প্রকাশ করার, দেখার কোনো সুযোগ নাই। কারণ এটা সাধারণ ধর্মীয় অনুভূতি প্রকাশ নয়, ধর্মীয় অনুভূতি প্রকাশের বহু ধারা আছে। আপনি ফুটবলের সাথে ধর্মীয় অনুভূতি যোগ করে দিয়েছে, বিশ্বকাপ খেলা চলতেছে এখন, কিংবা আর্জেন্টিনা ব্রাজিলের সঙ্গে ধর্মীয় অনুভূতি যোগ করার ওদের চেষ্টা করা পতাকা লাগাতে হবে। আপনি বলতে পারেন আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা এই দেশে যেভাবে উড়ানো হয়, এটা অতিমাত্রায় হয়ে গেছে, সরকার এটাকে নিয়ন্ত্রণ করা উচিত। বা আমি ব্যক্তিগতভাবে মনে করি না নিয়ন্ত্রণ করা উচিত। কে কোথাকার খুশিতে লাগাবে সেটা আপনার কি, কিন্তু সেটাকে চ্যালেঞ্জ দিয়ে আপনি নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলো, যেটা ইন্টারন্যাশনালি বিতর্কিত এবং যাদের কর্মকাণ্ড নিয়ে সারা ওয়ার্ল্ড ক্ষিপ্ত, প্রশ্ন তো সেরকম অর্গানাইজেশনগুলোর পতাকা যদি এটার পাশাপাশি লাগিয়ে আপনি ওটাকে জায়েজ করতে চান, তাহলে আপনাকে বুঝতে হবে যে এখানে ফুটবলকে আপনি আশ্রয় করে আপনি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন, আপনাদের উদ্দেশ্য অন্য কিছু আছে। আবার এটার যখন আমরা সমালোচনা করছি, আপনি আবার বলবেন যে এই লোকগুলো ইসলামকে দেখতে পারে না, এগুলা ইসলাম বিরোধী, এগুলা কি কি জানি আবার টাইটেল লাগিয়ে দেবে, ট্যাগ দিয়ে দেবে, এটা কি বলে মুরতাদ টুরতাদ এই জাতীয়। এবং বাংলাদেশে এটাই নিয়ম। আমি 2বার হজ করে এসেছি, তারপর আমি যখন এদের এই অপকর্মের বিরুদ্ধে কথা বলবো, তখন হচ্ছে যে আমি ইসলাম মানি না। হ্যাঁ, এই নাস্তিক শব্দটা হচ্ছে ওরা যেটা প্রচার করে, নাস্তিক, খুব সহজে টাইটেল দিয়ে দেওয়া, নাস্তিক, মুরতাদ, এগুলা। এবং আরো বেশি গিয়ে রয়ের এজেন্ট, ভারতের এজেন্ট, মোদির অমুক, যা ইচ্ছা ওদের মুখ দিয়ে বলা। সো এগুলো আসলে, এবং এবং সুধী সমাজ যারা আছে, আবার এদের মধ্যে ইন্টেলেকচুয়াল যারা আছে, তারা বলবে এটা ইসলামী ফোবিয়ার ইয়ে, যে যারা ইসলামকে পছন্দ করে না, তারা এগুলো ইসলাম সম্পর্কে এগুলো ছড়ায়। বাট এগুলো কোনো কিছুই না, এগুলো হচ্ছে উগ্র মৌলবাদ, উগ্র জঙ্গিবাদ। এগুলো বিগত সময়ে দমন ছিল। ভাই ঠিক মতোই বলেছেন এখানে, যে ইউনূসের শাসনে এসে এই উগ্রবাদ আবার মাথা ছাড়া দিয়ে উঠেছে, এবং ইউনূস সাহেব এগুলোকে এনকারেজ করেছেন। এবং ওনার আমলে জঙ্গিবাদের অভিযোগে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, তাদেরকে নির্বিচারে ছেড়ে দিয়েছেন। তাদের মধ্যে কেউ যে নিরপরাধ লোক নাই আমি সেটাও বলি না, কিন্তু আপনি নির্বিচারে ছেড়ে দিয়েছেন, এবং মাস্টার মাইন্ডগুলোকে ছেড়ে দিয়েছেন। ছেড়ে দিয়ে আবার সমাজের স্থিতিশীলতার কথা বলতেছেন। তাদেরকে ধরাও যাচ্ছে না। এরা অনেকে অস্ত্র লুট করেছে, জেল থেকে পালিয়েছে, এদের হদিসও পাওয়া যাচ্ছে না। তাহলে সমাজে অস্থিরতার জায়গাটা কিন্তু আমরা রয়ে গেছে। আবার কিছু মাওলানা আছেন, চিটংয়ের একজন আছেন, এগুলোর নাম উচ্চারণ করা ঠিক না, এগুলোর নাম উচ্চারণগুলো আপনার পিছে লাগবে আবার। সো এগুলো এই উগ্রবাদীরা এগুলো উস্কাচ্ছে, ভিডিও দিচ্ছে রীতিমতো। এগুলো তো লুকাই করছে তা না, প্রকাশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য ভিডিও ছড়িয়ে পড়েছে। সরকারি গোয়েন্দা সংস্থাগুলোকে এগুলো দেখছে না। এবং এই উগ্রবাদ জঙ্গিবাদের উত্থান ঘটলে আমাদের কি হবে, এটা দিয়ে ওয়ার্ল্ডের কাছে একটা বার্তা যাবে, এটা দিয়ে প্রতিষ্ঠা পাবে যে বাংলাদেশ আবার, বা বাংলাদেশ জঙ্গিবাদের পথে হাঁটছে, বাংলাদেশ একটা উগ্র জঙ্গিবাদী রাষ্ট্র হচ্ছে। এবং তার ইমিডিয়েট অ্যাকশন কি হবে? ইমিডিয়েট অ্যাকশন হবে আমাদের ভিসা সমস্যা হয়ে যাবে। ভিসা অলরেডি সমস্যা হয়েছে। ইউনূসের আমলে বাংলাদেশের পাসপোর্টের দাম 0-তে নেমে এসেছে। ভুটান, মালদ্বীপের মতো রাষ্ট্র আমাদেরকে ভিসা দিতে সমস্যা করতেছে, শ্রীলঙ্কার মতো রাষ্ট্র সমস্যা করতেছে, বহু দেশে আমাদের ভিসা নিয়ে এখনো সমস্যা তৈরি হয়ে গেছে। মালয়েশিয়া, ইউএই থেকে শুরু করে যে দেশের কথাই বলি, বাংলাদেশিদের ভিসা পাওয়া এখন কঠিন হয়ে গেছে। ইন্ডিয়া তো বন্ধ করে দিয়েছিলই, অতি সম্প্রতি তারা খুলবে বলে আশ্বাস দিয়েছে, সেটাও কত দূর যাবে আল্লাহ জানে। তো
ইউনূসের আমলে যেটা আমাদের ভিসা এবং বিদেশি বিনিয়োগ, আরেকটা হচ্ছে বিদেশ কেন আপনার এখানে বিনিয়োগ করবে? আপনি মালয়েশিয়া যান, তারপরে চীন যান। চায়নায় যান, আপনার বিশেষ এক দূত নিয়োগ করেছেন, বিরাট কারবারি ইউনূস যাকে নিয়োগ করেছিল তাকে আপনি কন্টিনিউশনে রাখছেন, ওই দেশে এই দেশে আউটলেট খুলবে, এইগুলোতে কি কোনো কাজ হবে? কারণ দেশের মধ্যেই তো বিনিয়োগ হবে না, দেশিরাই তো বিনিয়োগ করবে না যখন এই উগ্রবাদ মাথা চাড়া দিবে, যখন এই জঙ্গিপনা দাঁড়াবে, তখন দেশের রপ্তানিতে হ্যাম্পার করবে। সো আপনি এগুলা যদি সাধারণ চোখে ছেড়ে দেন তাহলে কি হবে? তাহলে সেটা হবে বাংলাদেশ একটা মধ্যপন্থী রাষ্ট্র হিসাবে পরিচিত, দীর্ঘদিন থেকে বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসাবে স্বীকৃত। সেই সহনশীলতা যখন চলে যাবে এর পরিণতি হবে ভয়াবহ। এবং আপনি যাদেরকে ইদানিং যেটা আরেকটা বড় শুরু হয়েছে মূর্তি নিয়ে, আপনি জানেন, আপনি ওই সম্প্রদায়ের লোক আছেন গাইবান্ধা এবং পলাশবাড়িতে রাম মন্দির নির্মাণকে কেন্দ্র রাম করে মন্দির নির্মাণ কেন্দ্র করে আবার উস্কানি শুরু হয়েছে। এখন এই রাম মন্দির যদি, যেটা আমি একবার এটার প্রতিবাদ করেছিলাম, যেটা সুপ্রিম কোর্টের সামনে করছিল যে জাস্টিস, লেডি জাস্টিসকে নিয়ে দেওয়ার, কোথায়? যেখানে আমাদের হচ্ছিল নামাজ হয়, ঈদের নামাজ হয়, ঠিক তার পাশাপাশি আমি বলছিলাম যে এটা এখানে এত জরুরি কেন? লেডি জাস্টিস এবং কিম্বুত আকারের এই লেডি জাস্টিস এখানে জরুরি না। এটা এক ধরনের উস্কানি, এটা শেখ হাসিনার আমলে হয়েছিল। শেখ হাসিনা এই ধর্মবাদীদের কথা শুনেন বলেন আর আমাদের প্রগতিশীলদের কথা শুনেন, দুটোই শুনে উনি বলছেন যে ঠিক আছে জায়গাটা চেঞ্জ করে অন্য জায়গায় দাও, তাকে সেখানে দিছে, তাহলে আর কোনো সমস্যা নাই, তখন এটা সমাধান মিটে গেছে। কিন্তু এই জায়গায় এসে যে মূর্তি স্থাপন করা হচ্ছে, রাম মন্দির যদি কোনো মন্দিরে স্থাপন করা হয়, আমি তো মন্দিরে যাওয়ার কথা না, আমার কেন চুলকাবে মন্দিরে যদি রাম মন্দির মূর্তি স্থাপন হয়? আর এটা তো মসজিদে হচ্ছে না, কিংবা মসজিদের পাশেও হচ্ছে না, আপনাকে ডিস্টার্ব করবে। তার মানে হচ্ছে কিছু কিছু বিষয় উস্কিয়ে দেওয়া হচ্ছে আমাদের সমাজের মধ্যে অস্থিতিশীলতা তৈরি করার জন্য। এবং যারা এগুলো করছে এবং এমন পরিস্থিতি তৈরি করেছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যন্ত রাস্তায় নামতে হয়েছে। এই গোষ্ঠী কিন্তু আবার আপনি খোঁজ নিয়ে দেখেন, এই যে ইউনূসের আমলে প্রায় শতাধিক মাজার ভাঙচুর করেছে এবং অবমাননা করেছে, মাজার থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়া পর্যন্ত লাশ হয়েছে। তুলে পুড়ে দিয়েছে। তার মানে হচ্ছে সবগুলো হচ্ছে উগ্রতাকে আশ্রয় দেওয়া। এবং দুঃখজনক হচ্ছে আজকের প্রধান বিরোধী দল জামাতে ইসলাম এই বিষয়ে কোনো কথা বলে না, এবং যারা এই উগ্রবাদ ছড়ায় তারা সরাসরি জামাত না করলেও জামাতের সাথে এদের সম্পর্ক আছে, জামাতের আশ্রয়ে প্রায় তারা জামাতের সহানুভূতি পায়। সো বাংলাদেশের একটা বিরোধী দল, তারা যদি রেসপন্সিবল বিরোধী দল হতে চায় তাহলে শুধু সংসদে গিয়ে বড় বড় কথা বলবেন বা সরকারের সমালোচনা করবেন, বিষয়টি এরকম নয়। শুধু এটুকুই মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত না। কারণ আপনারা বিরোধী দল মানে কি ভবিষ্যতে আপনারা ক্ষমতায় যাবেন? তো আপনারা যদি এগুলাকে এনকারেজ করেন তাহলে কোন দেশটার ক্ষমতায় যাবেন? একটা 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 বিধ্বস্ত, একটা সারা পৃথিবীর সাথে বিচ্ছিন্ন একটা রাষ্ট্রের ক্ষমতা নিয়েও তো কোনো লাভ হবে না আপনার।